তাহলে হচ্ছে এই লাইটটা বাদ দিয়ে আমি সব জায়গায় কি করবো, ফাঁসফোন দিয়ে দিব, যেহেতু ওই লাইটটা একটু ভালো বকা দেবো যে লাইটগুলোর মধ্যে পার্থক্য রাখবে। এটা হচ্ছে লাইটের রিফ্লেকশন। এই জায়গাগুলো যদি মানে প্রথমেই ফাঁকা রাখেন তাহলে ভালো হয়। ইরেজ করলে অনেক সময় নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়। তাহলে সম্পূর্ণ যদি আমি এই জায়গায় স্কেচ করতে চাই তাহলে সম্পূর্ণটাকে কী করতে হবে, একটা হালকা করে টোন দিতে হবে, অনেক হালকা করে। এই সাদাটা আর এই সাদাটার মধ্যে পার্থক্য রাখার জন্য আমি এই জায়গাটা কী করছি, টোনটা দিয়ে এইটাকে একটু ডিপ করে ফেলছি। এখন চোখের পলক, উপরের পলকের জন্য এই জায়গাটা কি থাকবে, একটু শ্যাডো পড়বে। আমি আগেই বলছিলাম যে আমাদের এই জায়গাটা একটু শ্যাডো পড়ে, প্রত্যেকটা মানুষের এই জায়গাটা কি পড়ে, শ্যাডো পড়ে। কিন্তু উপর থেকে আলোটা সবসময় পড়ে, আমাদের সবসময় আলোটা থেকে উপর দিকে, এই জন্য উপর থেকে আমাদের এখানে শ্যাডো পড়ে। আবার এইখানকার যে সার্কেলটা, এই যে সার্কেলটা, এই সার্কেলটার এই সাইডে যে ডিপ থাকে, এই জন্য আমি এখানে ডিপ করে ফেলতেছি। এটা প্রত্যেকটা প্রাণীর কিন্তু চোখ আছে। আর যখন ফিগার ড্রয়িং টপিক আসে তখন কিন্তু প্রত্যেকটা পার্টসে আলাদা আলাদা করে ড্রয়িং করার প্রসঙ্গ আসবে, তখন কিন্তু আপনাকে চোখটাও আলাদা করে রাখতে হবে। এবং প্রত্যেকটা প্রাণীর চোখটা শেপটা হয়তো আলাদা হতে পারে, বাট এখানে লাইটের রিফ্লেকশন, কালার মানে টোনের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু প্রায় সিমিলার থাকবে। এখানে একটা গ্রামারের একটা ব্যাপার আছে, আমি আপনাদের এর আগে লাইট শ্যাডো নিয়ে আলোচনা হয়নি হয়তো বা বলেছি। এরকম হচ্ছে ব্ল্যাক বোর্ডে যেরকম চকের লেখাগুলো ফুটে ওঠে, ঠিক হোয়াইট বোর্ডে যেমন মার্কারের কালো লেখা ফুটে ওঠে, ঠিক একই রকম এই যে লাইটটাকে যদি আমি ফুটাই তুলতে চাই তাহলে আমার এইখানটার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, ডার্ক করতে হবে, যাতে আমার এই সাদাটা কি হয়, লাইটের মতো চিকচিক করে। এই খেয়াল রাখতে হবে, এটা লাইট শ্যাডোর অংশ। যেহেতু একটা টপিকের সাথে একটা টপিক সম্পর্ক যুক্ত, আমি আপনাদের বলছি যে এই ধরনের টপিকগুলো মাঝে মাঝে চলে আসবে। বাট এটা কিন্তু ফিগার ড্রয়িংয়েরই ক্লাস, যেহেতু আমরা শুধু ফিগার ড্রয়িং চোখ নিয়ে আর কি দেখাচ্ছি। এবং এর ভিতর দিকে তো রেখা থাকে, খেয়াল করছেন কখনো, এর ভিতরে দাগ থাকে। যেদিকে সার্কেল তার উপর সূর্যের মতো করে অপোজিট সাইডে দিতে হবে, তখন সে এটা ফুটে উঠবে। চোখে আগে আঁকেছিলাম কখনো চোখ আঁকতে? এদের চোখের এই জায়গাটাতে আমার হচ্ছে একটু হালকা লাইট পড়ে, এখানে কিন্তু চোখের এই জায়গা ময়লা জন্মে, এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম দেখা যায়, একটু খেয়াল করে দেখবেন।
এই সেটে পড়লো একটু বড় থাকে কিন্তু সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা এনিমেলের কিন্তু আলাদা চোখ থাকে, আলাদা চোখের শেপও থাকে। আমি জাস্ট এখানে হচ্ছে মানুষের চোখটা দেখালাম, ঠিক একই রকম ভাবে মানুষের কাছে আকারে বড় দেখাবে, দূরের কোনো প্রাণী থাকলে সে কি দেখাবে, ছোট দেখাবে। এটাকে যদি আমি এই চোখটা মুছে ফেলি, যদি এই দোয়েল পাখিটা বড় এবং গরুটাকে ছোট মনে হয়, এটাও কিন্তু মনে হয় দোয়েল পাখিটা কি আছে, কাছে আছে, আর গরুটা কি আছে, গরুগুলো হচ্ছে পিছনে আছে। এটা কিন্তু বোঝানো যাবে। কিন্তু এটা বোঝানোর আরো কিছু কৌশল, এখানে ডাল দিতে হবে মোটা, এখানে বড় বড় কিছু পাতা দিতে হবে, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে। কিন্তু এখন দেখে বোঝা যায় সব খন্ড খন্ড করে আঁকা হয়েছে, কিন্তু এখন এরকম লাগতেছে। জাস্ট এখানে যদি ওকে একটা ডালে বসাই দেওয়া যায়, এখানে যদি পাতা দেওয়া যায়, তাহলে কিন্তু পার্সপেক্টিভ ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠবে। তারপরে আমি যেখানে বস্তু বসাই, এখন ছোট বড় উপর ডিপেন্ড করতেছে পার্সপেক্টিভ, যেটা আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েই গেছে অলরেডি। তাহলে হচ্ছে আমরা গরু আঁকাইছি, তারপর হচ্ছে একটা দোয়েল পাখিকে দেখাইছি। আর দোয়েল পাখি কিন্তু আমি বললাম না ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা মনে করলেও কিন্তু বাস্তবে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে না, এখানে কিন্তু ব্লু কালার থাকে, তারপর হচ্ছে গ্রে কালার থাকে, মানে হচ্ছে শ্যাডো যেটা এই টাইপের যে কালার আছে না, ওই কালারটা থাকে, মানে পেন্সিলের মতো যে কালারটা, সেই কালার কিন্তু থাকে। আর কিছু জায়গায় ব্ল্যাক, কিছু জায়গায় হচ্ছে ফুল হোয়াইট দেখা যায়। তো দোয়েল পাখি যখন আমরা কালার দিয়ে কখনো পড়া হয়, তাহলে আমি কালার করে দেখাবো, যেখানে আমরা সব কালারই অ্যাপ্লাই করি রিয়েলিস্টিক করার ক্ষেত্রে। এখন হচ্ছে ফিগার ড্রয়িং এর হচ্ছে কাঠামো। এখন কাঠামো তো আমি আপনাদের বললাম যে শেপটা আঁকানোটাই মূল হচ্ছে কাঠামো। এখন গরুর কাঠামো, যে কাউকে ছাগল আঁকতে গেলে গরু আঁকায় ফেলে কিন্তু হবে না, অবশ্যই ছাগলের মতো কাঠামো হতে হবে। এখন যে ভারসাম্য ছন্দ, এখন ভারসাম্য ছন্দ সম্পর্কে আলোচনা করি। এই যে ভারসাম্য ছন্দ বলতে বোঝাচ্ছে, এই যে গরুটা যে ঘাস খাচ্ছে, অবশ্যই ঘাস খাওয়ার সময় গরুগুলো কি থাকে, মাথা নিচ দিকে থাকবে, এটা হচ্ছে ওর একটা ছন্দ। আবার এমনি নর্মাল থাকলেও কি থাকবে, মাথাটা উঁচু থাকবে। আবার হচ্ছে যদি গরুটা বসে থাকে, ওর কিন্তু আপনার খেয়াল করতে হয়তো বা গরু কোনো ফুলের মা বাড়িতে বসে থাকে, ওর পেটটা যেদিকে থাকে সেদিকে কিন্তু ওইটা হালকা হেলে যায়, মানে একদম লুটিয়ে পড়ে, এরকম একটা ভাব। আঁকার সময় জিনিসগুলো ফোটা তুলতে হবে। এবং কি এই ভারসাম্যের মধ্যে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যদি মেয়েরা কখনো কলস নেয়, কোমরে যদি কখনো কলস নেয়, যেই পাশে কলস নেয় সেই পাশে ওয়েটটা করার জন্য এই পাশটা একটু উঁচু রাখে, এবং কি পরের সাইডটা কি একটু ভারসাম্যটা একটু সাইড করে ফেলে। আমি এখানে জাস্ট একটা ফিগার, একটা মেয়ের ফিগার দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারেন। ভারসাম্য বলতে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা মেয়ের চুল, এটা হচ্ছে সাপোজ একটা খোপা, যদি যখন গ্রামের বধূরা যখন কলস নেয় আর কি, মূলত তারা কিন্তু অনেকটা এরকম করে কোমরটা উঁচু রাখে। কেন উঁচু রাখে? এই জায়গায় পানি থাকলে, পানি ভরা থাকলে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কলসের মধ্যে কি আছে, পানি আছে। বাট নর্মালি খালি কলসে কিন্তু কোমর কখনো এরকম বাঁকা হয় না। এবং ছেলে মানুষ নিতে গেলেও কিন্তু যদি কখনো ছেলে মানুষ কোমরে নেয়, সেম কাজটাই করবে। শুধু তাই না, হাতে যদি কোনো ব্যাগ থাকে এক সাইডে কি হবে, লোড পড়বে এবং কাজ হয়ে থাকবে। এটাই মূলত হচ্ছে ফিগারের কি ভারসাম্য বলতে গেলে। ওকে, ফিগারের ভারসাম্যটা তো আমার কাছে আমরা বুঝতে পারছেন যে কোন পাশে লোড আছে, কোন পাশে চাপ আছে, এটা মূলত হচ্ছে ব্যালেন্স করাটাই হচ্ছে ফিগারের ভালো। এবং কি কেউ পিছন থেকে ধাক্কা দিলে সামনে দিকে কাজ হয়ে যাওয়ার ব্যাপারটা, যদি এখানে একটা মানুষ দাঁড়াই থাকে, আমি একটা জাস্ট খালি নর্মাল একটা মানুষ একে দেখাই, এটা এমনি একে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে একটা মানুষ আছে, ও সামনের জনকে ধাক্কা দিচ্ছে, ওকে, সামনের জনের কোমরটা এমন বাঁকা হয়ে যেতে পারে। যদি ওকে এমন হাত পিঠে ধাক্কা দেয় না, তাহলে কোমরটা কি হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। এই যে ব্যাপারগুলা, এগুলোই মূলত হচ্ছে ফিগারে কি ভারসাম্য। তারপরে একটা মানুষ সাথে কাঁধে করে ঝুড়ি নিয়ে যাচ্ছে, অথবা শীতকালে
যারা রসে হাড়ি নিয়ে যায়, ঘাড়ে দিয়ে টানে, অবশ্যই একটু কি হয়ে যাবে, পূজা হয়ে যাবে, বা একটা ওয়েট, এটা ফিগার ড্রয়িং এর মধ্যে কি করতে হবে, বোঝাইতে হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে ফিগারের হচ্ছে ফিগারের হচ্ছে ছন্দ। ছন্দ বলতে হচ্ছে আমরা যখন ন্যাচারাল দৃশ্যটি আঁকবো, প্রত্যেকটা ফিগার একদম মিষ্টি ভাবে দাঁড়ায় থেকে মিষ্টি এরকম না, এটা বাচ্চারা আঁকলে আঁকতে পারে। যেরকম হচ্ছে 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর আকাশ মানে প্রত্যেকটা মানুষ দেখতে একই রকম, বা এটা এই আইদের ছবি এখানে দেখুন মানে যেরকম হয় অনেকটা এরকম, সবার চেহারা একই রকম লাগে। বাট এখানে ছন্দ বলতে এক একজনের চেহারা এক এক রকম থাকবে, এক একজনের এক্সপ্রেশন এক রকম। কেউ হয়তো জোরে জোরে 21শে ফেব্রুয়ারি ছবি আঁকলে কেউ হয়তো রাষ্ট্রভাষা মানে হা করে থাকবে, কেউ মুখ বন্ধ করে থাকবে, কেউ হাসবে, কেউ ভয় পাবে, এক একজনের চেহারা এক এক রকম থাকবে। তারপর হচ্ছে কেউ টাকলা থাকবে, কারো চুল বড় থাকবে। এইগুলোই হচ্ছে ফিগারের কি ভাষ্য। একটা দৃশ্যের মধ্যে যখন অনেকগুলো ফিগার থাকবে, প্রত্যেকটা ফিগারে কি থাকবে, কিছু পার্থক্য থাকবে। আর এই ছন্দ, এটা হচ্ছে মূলত ছন্দ। আর এটা তো আমি আপনাদের হচ্ছে পেন্সিল দেখালাম। এখন কালি কলম বলতে হচ্ছে এই জিনিসটাই, জাস্ট মার্কার বা কিছু দিয়ে শেপটাকে পারফেক্ট করা হচ্ছে কালি কলম দিয়ে ফিগার পারফেক্ট করা, এই ব্যাপারটা হচ্ছে ওইভাবেই কাজ করে। তা আমি আপনাদের হচ্ছে গুরু দেখাইছি, আপনারা হচ্ছে এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই। আমি আগে প্রথমেই বলছি যে আপনাদের যেরকম ক্লাস দেখালাম, এরকম যদি আপনারা 100টা ক্লাসও করেন কোনো লাভ নাই। আপনি যদি 50টা এই টাইপের ছবি আঁকেন, তাহলে আপনাদের কি হবে, স্কিল ডেভেলপ হবে, এবং আপনারা পরবর্তী সময় পরীক্ষার সময় এই ধরনের কোনো প্রশ্ন আসলে আপনারা নিজেরাই খুব তাড়াতাড়ি পারবেন। আর একটা জিনিস বলছিলাম যে কুইক ড্রয়িং, এখানে কিন্তু কুইক ড্রয়িং করলে আপনাদের স্পিড আরো বাড়বে। কুইক ড্রয়িং করার পরে হচ্ছে শেপটা কি করতে হবে, পারফেক্ট করতে হবে। এখন এই জায়গায় যদি ফিগার রাখি, তাহলে বিদ্যমান আঁকতে গেলেও কি করতে হবে, বিদ্যমানটা এরকম একটু বাঁকা তেরা হবে। কত মিনিট আছে? শেষ হয়ে যাবে এখনই, শেষ করে শুরু করবো আবার। 5 মিনিট লিখতে শুরু করব।